ওয়েলকাম আমার ক্লাস 8-এর ছোট্ট বন্ধুরা। চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের প্রকৃতি। দেখো, পদার্থ কী জিনিস সে সম্বন্ধে তোমাদের সকলের হয়তো ধারণা রয়েছে। পদার্থ মানে হচ্ছে যার নির্দিষ্ট ভর আছে এবং যে কিছুটা স্থান বা জায়গা অধিকার বা দখল করে থাকে তাকে আমরা সাধারণত পদার্থ বলে থাকি। দেখো, পদার্থের 3টে অবস্থা তোমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ। এই অবস্থাগুলোর নাম সম্পর্কে আমরা সকলেই পরিচিত। দেখো, পদার্থের কঠিন অবস্থা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পদার্থের তরল অবস্থা, আর 3 নম্বর হচ্ছে পদার্থের গ্যাসীয় অবস্থা। ঠিক আছে, এই 3টে অবস্থা পদার্থের রয়েছে। আর বর্তমানে একটা নতুন অবস্থা আবিষ্কৃত হয়েছে, যেটাকে আমরা প্লাজমা স্টেট বা প্লাজমা অবস্থা বলি। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব ওখানে। প্রথমে আমরা চলে আসি পদার্থের যে এই যে 3টে অবস্থা তোমরা এই ডায়াগ্রামটার মধ্যে দেখতে পাচ্ছ, এই 3টে অবস্থা সম্বন্ধে কিছু ক্যারেক্টারিস্টিক এই 3টে অবস্থার নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, পদার্থের কঠিন অবস্থা থেকে কোনো একটা পদার্থকে তরল অবস্থায় এবং তরল থেকে পদার্থকে গ্যাসীয় অবস্থায় যদি একটা পদার্থকে কনভার্ট করতে চাই বা পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে পরিষ্কার কথা তাপ প্রয়োগ করতে হবে। দেখো, পদার্থের কঠিন অবস্থা থেকে যদি আমি তাপ প্রয়োগ করি, দেখো তাপ গ্রহণ লেখা আছে, তাহলে পদার্থ তরলে পরিণত হয় এবং এই তাপ গ্রহণ করার ফলে পদার্থর কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে আমি বলি হচ্ছে গলন। আবার একই রকমভাবে তাপ গ্রহণ করার ফলে পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার যে ঘটনা, সেটাকে আমি বলি হচ্ছে স্ফুটন। ঠিক আছে, আর দেখো যদি উল্টোটা করি, মানে এটা যেরকম পথে গেলাম তার উল্টো পথে যদি আমরা হাঁটি, তাহলে কি হচ্ছে? দেখো, তাপ বর্জনের ফলে পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলা হচ্ছে ঘনীভবন, এবং তাপ বর্জনের ফলে পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে কঠিনীভবন। তাহলে গলন, স্ফুটন, ঘনীভবন, কঠিনীভবন কাকে বলে? ঠিক আছে, পদার্থের কি কি অবস্থা, এই বিষয়টা সম্বন্ধে আমাদের মোটামুটি কিন্তু একটা ধারণা হলো এই যে ডায়াগ্রামটা বা রেখাচিত্রটা আছে, এই রেখাচিত্রটার মাধ্যমে। এবার দেখো, এই যে পদার্থের অবস্থার পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করলাম, এবার এই অবস্থার পরিবর্তন সম্বন্ধে কতগুলি ঘটনা আমাদের জেনে রাখা একটু ভালো। দেখো কি বলা হচ্ছে, যতক্ষণ পদার্থের এই অবস্থার পরিবর্তন ঘটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কি না, একটা এক্সাম্পল দিয়ে ধরো একটা কিছু পরিমাণ তুমি বরফ নিলে, বরফকে তুমি তাপ প্রয়োগ করে জলে পরিণত করতে চেষ্টা করছো, তাহলে যতক্ষণ না পর্যন্ত সমস্ত বরফটা গলে জলে পরিণত হবে, অর্থাৎ বরফ গলা জলে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তোমরা দেখবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে যখন উষ্ণতা তুমি যদি থার্মোমিটার দিয়ে মাপো, তাহলে দেখতে পাবে বরফ এবং বরফ গলা জল উভয়েরই উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাপ চ্যাপ্টারে আমরা এটা পড়ে এসেছি যে লিন তাপ বলে একটা বিষয় ছিল, তাই না? বরফ গলানোর লিন তাপ ছিল হচ্ছে 80 ক্যালোরি প্রতি গ্রাম। অর্থাৎ কি না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। দেখো, বরফ এবং বরফ গলা জল দুটোরই কিন্তু উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাহলে এখানেও বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো। 2 নম্বর পয়েন্ট কি বলছে, অবস্থার পরিবর্তনের মাধ্যমে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, একটি ভৌত অবস্থা অন্য একটি ভৌত অবস্থায় রূপান্তরিত হয়। এখন মূল গঠন বিষয়টা কী জিনিস? মূল গঠন মানে বলতে চাইছে যে পদার্থের রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। এবার রাসায়নিক ধর্মটা কি, সেটা আমরা পরে আলোচনা করছি। ঠিক আছে, অর্থাৎ পদার্থের বাহ্যিক অবস্থা শুধু পরিবর্তন ঘটে। দেখো, বরফ আর বরফ গলা জল দুজনেরই বাহ্যিক অবস্থাটা শুধু অন্যরকম। বরফটা হচ্ছে কঠিন আর বরফ গলা জলটা তরল। ঠিক আছে, কিন্তু মূল গঠন বা রাসায়নিক ধর্মের কিন্তু বরফ আর বরফ গলা জলের মধ্যে কিন্তু পরিবর্তন নেই, কিছু পার্থক্য নেই কিছু। ঠিক আছে। 3, উচ্চ অবস্থান্তরের সময় অধিকাংশ পদার্থের আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। উচ্চ অবস্থান্তর মানে কি? উচ্চ অবস্থান্তর মানে হচ্ছে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস। ঠিক আছে, আর নিম্ন অবস্থান্তর দেখো মানে কি, নিম্ন অবস্থান্তরের সময় আয়তন কি বলছে, কমে যায়, অর্থাৎ ঘনত্ব বাড়ে। বুঝতে পারলে? নিম্ন অবস্থান্তর মানে কি, উল্টো পথে হাঁটাটা, অর্থাৎ কিনা গ্যাস থেকে তরল এবং তরল থেকে কঠিন। বুঝতে পারলে? এবং বলা হচ্ছে কি, উচ্চ অবস্থান্তরের সময় অধিকাংশ পদার্থের আয়তন বেড়ে যায় এবং আয়তন বাড়লে স্বাভাবিকভাবেই ঘনত্ব কমবে। আর নিম্ন অবস্থান্তরের সময় কিন্তু আয়তন কমে, আয়তন কমলে কিন্তু ঘনত্ব বাড়বে। ব্যতিক্রম একটা রয়েছে, ব্যতিক্রমটা কি, বরফ থেকে বরফ গলা জল যখন তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে। বরফ থেকে যখন বরফ গলা জল তৈরি হবে তখন আয়তন না বৃদ্ধি পেয়ে আয়তন কিন্তু কমে যাবে। এটার উদাহরণও তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিক্যালি দেখতে পারো। ধরো একটা প্লাস্টিকের বোতল নিয়ে তাকে একদম মুখ অবধি জল ভর্তি করে ফ্রিজের মধ্যে রেখে দিলে, কিছুক্ষণ বাদে দেখলে ডিপ ফ্রিজে রেখে দিলে, কিছুক্ষণ বাদে দেখলে
প্লাস্টিকের মধ্যে যা জল ছিল সব জমে বরফে পরিণত হয়ে গেছে এবং প্লাস্টিকের বোতলটা যেন ফেটে যেতে চাইছে, এত টাইট হয়ে গেছে। ঠিক আছে, এই মানে এই উদাহরণটা কিন্তু আমাদের অনেকের কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু আছে। তার মানে কি, জল যখন বরফে পরিণত হলো, তাহলে আর তুমি এক্সট্রা জল তো অ্যাড করোনি। তাহলে প্রথমে জল একদম বোতলে মুখ অবধি ভর্তি করে রেখেছিলে, বোতলটা তখন একদম মুখ অবধি ভর্তি ছিল, কিন্তু বোতলটা ফেটে যাওয়ার মতো অত টাইট ছিল না। কিন্তু যখন সেই জলটাই যখন বরফে পরিণত হয়ে গেল, তখন বোতলটা যেন এত আয়তনে বেড়ে গেছে, ভেতরের তরলটা বরফে পরিণত হওয়ার ফলে যেন বোতলটা ফেটে যেতে চাইছে। তার মানে জল বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায়, তার মানে এই ক্ষেত্রে একটা উল্টো ব্যাপার ঘটলো জলের ক্ষেত্রে। বুঝতে পারলে? তাহলে আশা করি পদার্থের অবস্থার পরিবর্তনের ফলে বৈশিষ্ট্যগুলো কী কী সেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার একখানা পরীক্ষা বলি, দেখো। আমরা দেখতে পেলাম পদার্থ কঠিন অবস্থা থেকে তাপ প্রয়োগ করলে তরল হয়, তরল থেকে তাপ প্রয়োগ করলে গ্যাসে পরিণত হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা পরীক্ষা তোমাদেরকে আমি দেখাবো, যেখানে দেখা যাবে পদার্থের কঠিন অবস্থা এবং সেখান থেকে তাপ গ্রহণের ফলে ডাইরেক্ট গ্যাসীয় অবস্থায় আসছে, মাঝখানে তরল অবস্থার যে স্টেপটা ছিল সেই স্টেপটা কিন্তু থাকছে না। এইবার কথা হচ্ছে, সব কঠিন পদার্থের ক্ষেত্রে তো একবারে এই পরিবর্তনটা হয় না। কিছু পার্টিকুলার কঠিন পদার্থ আছে, যেমন ধরো কী আছে, যেমন ধরো কর্পূর আছে বা ন্যাপথালিন আছে। তোমরা দেখেছো বাড়িতে ন্যাপথালিন অনেক সময় আলমারিতে জামা কাপড়ের মধ্যে রেখে দেওয়া হয়, বা বইয়ের মধ্যে ন্যাপথালিন রেখে দেওয়া হয়, বইয়ের যে শেলফগুলো আছে তার মধ্যে। ন্যাপথালিন কী হয়, ন্যাপথালিন তো একটা কঠিন পদার্থ, সেটা যখন তুমি রাখো তখন দেখো ভেতরে একটা সুন্দর গন্ধ থাকে সেই শেলফটার মধ্যে, তাই না? তাহলে ন্যাপথালিন কি গলে তরল হচ্ছে কখনো দেখো? কখনোই না। ন্যাপথালিনটা কঠিন থেকে ডাইরেক্ট কিন্তু গ্যাসীয় অবস্থায় চলে আসে। ঠিক আছে, তাহলে এই যে পরিবর্তনটা, অর্থাৎ কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তন তাপ গ্রহণের ফলে, এই পরিবর্তনটাকে বলে হচ্ছে ঊর্ধ্বপাতন। এবং এটা পার্টিকুলার কিছু কিছু কঠিন পদার্থ কিন্তু এই ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা দেখা যায়। এখন দেখো এখানে কি করা হয়েছে, ঊর্ধ্বপাতন কীভাবে এই পরীক্ষাটা দেখানো হয়েছে। দেখো এখানে চীনামাটির একটি পাত্র নেওয়া হয়েছে, সেই পাত্রের উপরে দেখো একটা ফানেলকে উল্টো করে বসানো হয়েছে। ফানেলটার বাইরের গায়ে দেখো ভিজে কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে, আর ফানেলের মুখটা কি তুলো দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বুঝতে পারলে কী বললাম তাহলে? ঠিক আছে, আর এখানে কি করা হয়েছে, এই যে তলার যে চীনামাটির পাত্রটা ছিল সেই চীনামাটির পাত্রের মধ্যে কর্পূর কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পারলে কী বললাম তাহলে? এর মধ্যে কর্পূর নিয়ে নেওয়া হয়েছে। এইবার তুমি দেখো এর তলা থেকে তাপ দিয়ে উত্তপ্ত করছো। এখানে তাপ দিয়ে উত্তপ্ত করলে চীনামাটির পাত্রের মধ্যে যা কর্পূর ছিল সব ডাইরেক্ট বাষ্প হয়ে যাবে, এবং বাষ্প হয়ে কিন্তু যদি মুখটা খোলা থাকতো এখান দিয়ে সব কিন্তু বেরিয়ে চলে যেত। ঠিক আছে, কিন্তু যেহেতু মুখটা বন্ধ আছে এবং ফানেলের বাইরের গাটা ভেজা কাপড় দিয়ে যেহেতু জড়ানো আছে, তাহলে তোমরা তাপ চ্যাপ্টারে পড়ে এলে ঘনীভবন একটা বিষয়। তাহলে এই যে এর যে কঠিন পদার্থটা ডাইরেক্ট বাষ্পে পরিণত হলো বা গ্যাসে পরিণত হলো, সেটা যখন এই ঠান্ডা গায়ের সংস্পর্শে আসবে ফানেলের, তখন সেটা কি হবে, ঘনীভূত হয়ে আবার কঠিন অবস্থায় পরিণত হবে। অর্থাৎ কি না, ফানেলের ভেতরের যে গাটা থাকবে, ভেতরের গায়ে কিন্তু কঠিন ন্যাপথালিনকে বা কঠিন কর্পূরকে কিন্তু আবার তুমি লেগে থাকতে দেখবে। বুঝতে পারলে? তাহলে এই পরীক্ষার সাহায্যে আমি ঊর্ধ্বপাতন যে বিষয়টা আছে, ঊর্ধ্বপাতন বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করলাম। ওকে, দেখো এবার আমরা একটু জেনে নিই পদার্থের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম কাকে বলে। পদার্থের ভৌত ধর্ম মানে হচ্ছে কোনো পদার্থের যে ধর্মের সাহায্যে শুধুমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার ও প্রকৃতির পরিচয় পাওয়া যায়, কিন্তু অভ্যন্তরীণ অণুর গঠনের পরিচয় পাওয়া যায় না, সেই ধর্মকে বলা হয় হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। ঠিক আছে, যেমন দেখো ভৌত অবস্থা মানে কি বলছে, সাধারণ উষ্ণতায় কিছু পদার্থ সবসময় কিন্তু একই অবস্থায় থাকে না। যেমন ধরো কোনোটি কঠিন, কোনোটি তরল, আবার কোনোটি কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এই যে বাহ্যিক অবস্থা, যেমন ধরো বরফ কঠিন, জল কীরকম তরল, অক্সিজেন কীরকম গ্যাসীয়, তাহলে এই যে বাহ্যিক অবস্থা, এই বাহ্যিক অবস্থাটাকে আমি কিন্তু ভৌত ধর্মের মধ্যে ফেলব। বা ধরো বর্ণ, যেমন ধরো সোনা উজ্জ্বল হলুদ বর্ণের, কয়লা কালো বর্ণের। ঠিক আছে, তাহলে এই বর্ণ হচ্ছে একটা ভৌত ধর্ম, অর্থাৎ যা আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে যেটাকে আমরা অনুভব করতে পারি বা ফিল করতে পারি। ঠিক আছে, গন্ধ, কিছু পদার্থের নিজস্ব গন্ধ রয়েছে বিশেষ, যেমন ধরো কর্পূরের, ন্যাপথালিনের নিজস্ব গন্ধ রয়েছে। বুঝতে পারলে কি বললাম তাহলে? স্পর্শ, অনেক সময় হাত দিয়ে স্পর্শ করেও অনেক পদার্থকে চেনা যায়। দেখো যেগুলোকে আমরা আমাদের সেন্স অর্গান বা ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই জিনিসগুলো, সেই যে ব্যাপারটা, সেটাকে বলবো হচ্ছে আমরা ভৌত ধর্ম। বুঝতে পেরেছো? তাহলে দেখো স্পর্শর ব্যাপারটা কী বলছে। দেখো গ্লিসারিন বলে একটা জিনিস আছে, দেখবে শীতকালে অনেক সময় ব্যবহার করা হয়, হাতে লাগালে দেখবে চটচট করে। বোরোলিন যদি কেউ হাতে ইউজ করো, ঠিক আছে, হাতে লাগালে দেখবে চটচট করছে। ঠিক আছে, পেন্সিলের শীষে যদি তোমরা হাত দাও, দেখবে পেন্সিলের শীষে হাত দিলে একটা অদ্ভুত অনুভূতি তোমাদের হচ্ছে, এটাকে গ্রাফাইট বলা হয়, যেটা পিচ্ছিল। বুঝতে পারলে কী বললাম তাহলে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। চৌম্বক ধর্ম, চুম্বক নিয়ে কাজ করা তোমরা জানো, একটা লোহাকে চুম্বকের কাছে আনলে কী হয়, লোহাটা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে। তাহলে এই যে ধর্মগুলো রয়েছে। তারপর ধরো দ্রাব্যতা মানে কি,
তুমি চিনিকে জলের মধ্যে দিয়ে দিলে আর চকেরগুলোকে জলের মধ্যে দিয়ে দিলে, কোনটা জলে গেল? চিনিটা জলে গেল, কিন্তু চকেরগুলো কিন্তু জলে কিন্তু গেল না। তাহলে এই যে বিষয়গুলো অর্থাৎ বাহ্যিক অবস্থা, যেগুলো আমরা সেন্স অর্গান অর্থাৎ কি না চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, ঠিক আছে, বা ঘ্রাণ নিয়ে বা স্পর্শ করে আমরা যেগুলো ফিল করতে পারি বা পার্থক্য বুঝতে পারি, এই বিশেষ বিশেষ ধর্মগুলিকে বলা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। বুঝতে পেরেছ? এবার আমরা দেখে নিই রাসায়নিক ধর্ম বিষয়টা কী। দেখো, রাসায়নিক ধর্ম হচ্ছে এমন একটা বিষয় যেটা আমি কি বললাম, আলোচনা করেছিলাম। রাসায়নিক ধর্ম মানে হচ্ছে পদার্থের একটা বিক্রিয়া করার প্রবণতা বা পদার্থের মূল গঠনের পরিচয় পাওয়া যায় যে ধর্মের সাহায্যে, সেগুলোকে দেখো কি বলছে, যে সমস্ত ধর্ম থেকে পদার্থের মূল গঠনের এবং রাসায়নিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় তাকে আমি রাসায়নিক ধর্ম বলে থাকি। যেমন রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থ শনাক্তকরণ। রাসায়নিক ধর্মের সাহায্যে কোনো পদার্থকে শনাক্ত করতে হলে পদার্থের উপর বায়ু, জল, তাপপ্রবাহ, তড়িৎ ক্রিয়া, অ্যাসিড, ক্ষারক, অন্যান্য কতগুলো সংযোগ, মানে কি আমাকে কতগুলো রাসায়নিক বিক্রিয়া করতে হবে, ঠিক আছে, বিক্রিয়া করে কোনো পদার্থকে শনাক্ত করতে হবে, পদার্থের অণুর গঠন সম্বন্ধে ধারণা করতে হবে, সেগুলোকে আমি বলবো হচ্ছে রাসায়নিক ধর্ম। ঠিক আছে, যেমন ধর আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা তোমাদের কাছে একটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি। বায়ুর সাথে ক্রিয়া, বাতাসের সংস্পর্শে পদার্থের মধ্যে নানা ধরনের পরিবর্তন ঘটে। যেমন ধরো আর্দ্র বায়ু মানে ভেজা বায়ুতে এক টুকরো চকচকে লোহাকে ফেলে রাখলে মরচি উৎপন্ন হয়, তাহলে এটা একটা রাসায়নিক ধর্ম। ঠিক আছে, জলের সাথে ক্রিয়া, জলের সঙ্গে বিভিন্ন পদার্থের বিক্রিয়া লক্ষ্য করা যায়, পদার্থকে শনাক্ত করা যায়। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়ামের মতো ধাতু জলের সংস্পর্শে আসলেই দেখবে ধপ করে জ্বলে ওঠে। ঠিক আছে, মানে পুরো জলের সংস্পর্শে আসলেই সেগুলো জ্বলে উঠবে এবং প্রচুর তাপ উৎপন্ন করবে। বুঝতে পারলে কি বললাম? তারপরে ধরো তাপের প্রভাব, কোনো পদার্থকে উত্তপ্ত করলে নতুন পদার্থ উৎপন্ন হয়, যেমন ম্যাগনেসিয়াম ফিতাকে উত্তপ্ত করলে সাদা শিখা সহ জ্বলতে থাকে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছো? অ্যাসিড ক্রিয়া, কতগুলো পদার্থের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া ঘটে, আবার কোনো পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। যেমন কি বলা আছে, জিঙ্ক লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু সোনা, রূপো, তামা এগুলো বিক্রিয়া করে না। ঠিক আছে, আবার অনেকে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, আবার অনেকে ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে বোঝা গেল? তাহলে এই যে ধরো যে রিয়াকশান রিলেটেড যেগুলো আছে, বিক্রিয়া রিলেটেড যেগুলো আছে, সেইগুলোকে আমি কি বলবো? সেগুলোকে আমি পদার্থের রাসায়নিক ধর্ম বলবো, যার সাহায্যে পদার্থের অণুর গঠন বা মূল গঠনের পরিচয়টা পাওয়া যায়। তার মানে ভৌত ধর্ম মানে হচ্ছে বাহ্যিক অবস্থার পরিচয়, আর রাসায়নিক ধর্ম মানে হচ্ছে পদার্থের মূল অণুর গঠনের পরিচয়। এবং রাসায়নিক ধর্মের মধ্যে ক্যাটাগরির মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়ছে, এবং সবই দেখো এগুলো কী হচ্ছে, বিক্রিয়া রিলেটেড বিষয় হচ্ছে। আশা করি বিষয়টা তোমাদের কাছে কিন্তু পরিষ্কার হলো। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা একটা নতুন জিনিস শিখি। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এগুলো কাকে বলে, ধাতু অধাতু কাকে বলে। দেখো, কিছু কিছু পদার্থ আছে যে পদার্থকে ভাঙলে পরে সেই পদার্থ ছাড়া আর অন্য কোনো ধর্মের পদার্থ পাওয়া যায় না, সেই পদার্থগুলোকে মৌলিক পদার্থ বলে। যেমন ধরো সোনা, সোনাকে ভাঙলে পরে তুমি সোনা ছাড়া কিছুই পাবে না। ঠিক আছে, ভাঙতে 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 তুমি এমন জায়গায় যেতে পারো যেখানে সোনার একটা ক্ষুদ্রতম একটা অংশ পাবে, যেটাকে আমরা বলবো হচ্ছে পরমাণু। ঠিক আছে, তার মানে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। বুঝতে পারলে? কিন্তু কোনো একটা মৌলের পরমাণু কিন্তু সেই মৌলেরই পরমাণু হবে, এটা মাথায় রেখো। বুঝতে পেরেছ? বর্তমানে প্রকৃতিতে কটি মৌল রয়েছে? বর্তমানে প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে 118। এদের মধ্যে প্রাকৃতিক মৌলের সংখ্যা হচ্ছে 92 এবং ধাতুর সংখ্যা হচ্ছে 70, নিষ্ক্রিয় মৌলের সংখ্যা হচ্ছে 6, বাকি মৌলগুলি হচ্ছে অধাতু। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে ধাতু, অধাতু, নিষ্ক্রিয় মৌল বললো, এগুলো তাহলে আমরা কাকে কাকে বলবো? তাহলে প্রথমে চলে আসি নিষ্ক্রিয় মৌল কাকে বলে, যেরকমভাবে এখানে রয়েছে। দেখো কতগুলি মৌল আছে যারা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যৌগ গঠন করে না, তাদেরকে বলবো হচ্ছে আমরা নিষ্ক্রিয় মৌল। এবার নিষ্ক্রিয় মৌলের 2-3টে উদাহরণ মুখস্থ রেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। দেখো ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে এগুলোকে, মৌলগুলোকে চিহ্ন বলা হয়। তোমাদের চিহ্ন সংকেত নিয়ে পরে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে মৌলগুলোকে চিহ্ন বলা হচ্ছে এগুলো, এবং মৌলগুলো কী কী সেটা তোমরা দেখতে পেলে। এবার চলে আসি তাহলে ধাতু অধাতু, ধাতুকল্প কাকে বলে। ঠিক আছে, দেখো ধাতু কাকে বলছে, যে সকল মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, ভারী, উজ্জ্বল, চকচকে, আলোর প্রতিফলনে সক্ষম, নমনীয় এবং প্রসারণশীল, তাপতড়িতে সুপরিবাহী, তাকে বলা হচ্ছে ধাতু। ধাতু সম্বন্ধে তোমাদের সকলেরই ধারণা আছে, যেমন ধরো লোহা, তামা, সোনা, এগুলো হচ্ছে সব ধাতু, এবং সবগুলোর মধ্যেই কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো যেখানে এগুলো বলা হলো, এই সব বৈশিষ্ট্যগুলোই কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে মৌলের মধ্যে ধাতু হচ্ছে একটা ছিল, যেটার কী কী বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা এখানে সংজ্ঞা থেকে দেখতে পেলাম। এবার তার চলে আসি তাহলে অধাতু কাকে বলছে। দেখো, যে সকল মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকতে পারে, ভঙ্গুর প্রকৃতির হয়, হালকা,
অনুজ্জ্বল, আলোর প্রতিফলনে অক্ষম, অনমনীয়, তাপ ও তড়িতের কুপরিবাহী, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অধাতু। যেমন ধরো কার্বন, কার্বন মানে কয়লা আর কি, হাইড্রোজেন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে কি বলে, এগুলো হচ্ছে অধাতু, ঠিক আছে। আর ধাতু কল্প কাদের বলে? দেখো ধাতুর বৈশিষ্ট্য তোমরা দেখলে, অধাতুর বৈশিষ্ট্য তোমরা দেখলে, এবার এমন কিছু মৌল আছে যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই বর্তমান থাকে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ধাতুকল্প। যেমন ধরো আর্সেনিক, অ্যান্টিমনি। বুঝতে পেরেছো? তাহলে আশা করি মৌল বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো। মৌলগুলোর ভাগ যেগুলো আছে সেগুলোর সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণা পরিষ্কার হলো। ওকে, এবার দেখো সুপরিবাহী বা গুড কন্ডাক্টর এবং কুপরিবাহী বা ব্যাড কন্ডাক্টর কাকে বলে। দেখো নাম শুনেই বুঝতে পারছো, সুপরিবাহী তার মানে কি, যে পদার্থের মধ্যে দিয়ে সহজেই তাপ আর তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা সুপরিবাহী পদার্থ বলবো। আর কুপরিবাহী মানে কি, যে পদার্থের মধ্যে সহজে তাপ আর তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে আমরা কুপরিবাহী পদার্থ বলবো। ঠিক আছে, দেখো সুপরিবাহী পদার্থের উদাহরণ দেওয়া হয়েছে, কুপরিবাহী পদার্থের উদাহরণ কী কী দেওয়া আছে। তাহলে সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থ সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার হলো। এবার দেখো যে কতগুলো ধাতু সম্বন্ধে তোমাদের একটু পরিচিতকরণ করে দিচ্ছি। দেখো এখানে বিভিন্ন ধাতুর কতগুলি চিহ্ন দেওয়া আছে। আমি একটু চিহ্নগুলো, তোমরা যেহেতু চিহ্নগুলো সম্বন্ধে সকলের সমান ধারণা নেই, আমি একটু বলে দিই। যেমন ধরো পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, সোনা বা গোল্ড, আর হচ্ছে প্ল্যাটিনাম। এইবার দেখো এই যে ধাতুগুলোকে পরপর এইভাবে সাজানো হয়েছে একটা সিরিজের আকারে, এই সিরিজটাকে বলে হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এখন প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আমার পড়ার দরকারটা কী আছে। দেখো এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ধাতুগুলোকে এরকমভাবে সাজানো রয়েছে যে যত তুমি এই বাদিক থেকে ডান দিকে যাবে তত কিন্তু ধাতুগুলোর কিন্তু সক্রিয়তা কিন্তু ক্রমশ কমতে থাকবে। ঠিক আছে, দেখো এখানে এরকম সেট করে ভাগ করে দেওয়া আছে, এবং সেটগুলোর তলায়, ভাগগুলোর তলায় কী কী লেখা আছে সেটা একটু পড়ি, তাহলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে। দেখো যে 3টে এলিমেন্ট বা মৌল দেওয়া আছে, তার তলায় কী লেখা আছে, সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, তার মানে কি, তুমি যদি নর্মাল জলের সঙ্গে যদি এর রিয়াকশান করাও তাহলে সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে ফেলবে এটা। তার মানে বুঝতেই পারছো এই যে ধাতু 3টে আছে, 3টে ধাতুই কিন্তু অত্যন্ত সক্রিয়। এবার এই যে ধাতু দুটো আছে, কী লেখা আছে দেখো, ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করছে। তার মানে নর্মাল জলের সঙ্গে কিন্তু এরা বিক্রিয়া করবে না, জলটাকে একটু ফুটিয়ে যদি এর সঙ্গে বিক্রিয়া করো তাহলে বিক্রিয়া করবে। তাহলে এই ধাতুগুলো যতটা সক্রিয় ছিল এই ধাতুগুলো কিন্তু অতটা সক্রিয় নয়, এটা বুঝতে পারছো। এটার ক্ষেত্রে খেয়াল করো, জিঙ্ক, আয়রন যে ধাতু দুটো আছে তারা স্টিমের সঙ্গে বিক্রিয়া করছে। দেখো ফুটন্ত জল থেকেও স্টিম তৈরি হয়, তার মানে স্টিম উৎপাদন করতে তোমাকে আরেকটু হাইফাই কন্ডিশন অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং তারপরেই কিন্তু এদের সঙ্গে স্টিমের বিক্রিয়াটা হচ্ছে। অর্থাৎ কি না, শর্তের আরেকটু উন্নতিকরণ ঘটালে পরে, বা শর্তটাকে যদি তুমি আরেকটু ড্রাস্টিক করো বা হার্ড করো বা কঠোর করো, তখন কিন্তু এদের সঙ্গে বিক্রিয়াটা হচ্ছে। তার মানে এই ধাতুগুলোর সক্রিয়তা কিন্তু আরেকটু কমলো। এরা স্বাভাবিক অবস্থাতেই করছে, এরা ফুটন্ত জলের সঙ্গে করছে, এরা ফুটন্ত জল থেকে উৎপন্ন স্টিমের সঙ্গে করছে। বুঝতেই পারছো তাহলে সক্রিয়তা কী হচ্ছে বলো, আস্তে আস্তে কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। ঠিক আছে, এইবার তারপরে এই যে লাস্টে যে 5খানা ধাতু রয়েছে দেখো, এদের নিচে কি লেখা আছে, জলের সঙ্গেই বিক্রিয়া করে না। তার মানে এই ধাতুগুলো কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করছে না। ঠিক আছে, সে সাধারণ জল হোক, ফুটন্ত জল হোক বা স্টিম হোক, তার মানে বিক্রিয়া করছে না, মানে কি এই ধাতুগুলি অত্যন্ত কম সক্রিয়। বুঝতে পারলে? তার মানে কি বোঝা গেল, এই যে ধাতুগুলো ছিল অত্যন্ত সক্রিয়, এখানে সক্রিয়তা কমছে, এখানে সক্রিয়তা কমছে, এখানে সক্রিয়তা একদমই কমে গেছে। সব থেকে কম সক্রিয় ধাতু দেখো লেখা রয়েছে। তার মানে এই যে সিরিজটা রয়েছে, যেটাকে আমি তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলবো, তাহলে এই সিরিজ বরাবর দেখতে পেলাম আমি যত বাদিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছি ধাতুগুলোর কিন্তু সক্রিয়তা ক্রমশ কমে যাচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম? তার মানে ধাতু আমরা সংজ্ঞা দিতে শিখলাম, তার বৈশিষ্ট্য শিখলাম, সংজ্ঞার মধ্যেই বৈশিষ্ট্য লুকিয়ে আছে, আর সেখান থেকে দেখলাম বিভিন্ন ধাতুর সক্রিয়তা কিভাবে আস্তে আস্তে কমে যায়। এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ লগ্নে চলে এসেছি, যেখানে দেখো আমরা আজকে টোটাল চ্যাপ্টারটায় যা পড়লাম সেই জিনিসগুলোকে একটু এক জায়গায় নিয়ে এসে আলোচনাটাকে আমরা শেষ করে দিচ্ছি আজকে। আমরা আলোচনার শুরুতেই পড়েছিলাম হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা সম্পর্কে। দেখো এই 3টে অবস্থার বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা একটুখানি এক জায়গায় এনে আলোচনাটা করি। দেখো কি বলা আছে, কঠিন অবস্থায় কি বলছে, যে পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে তাকে কঠিন পদার্থ বলা হয়। সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার নেই ঠিকই, কিন্তু তার কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার না আছে নির্দিষ্ট কোনো আকার, না আছে নির্দিষ্ট কোনো আয়তন। হয়ে গেল।
আন্তরাণবিক ফাঁক অর্থাৎ অণুগুলোর মধ্যে কতটা দূরত্ব আছে বা গ্যাপ আছে। দেখো কঠিন পদার্থ মানে কি, অণুগুলো খুব টাইটলি একটা অপরটার সঙ্গে লেগে আছে, তার মানে আন্তরাণবিক ফাঁক খুব কম। তরল পদার্থ মানে আন্তরাণবিক ফাঁকের মানটা আরেকটু বাড়লো, আর গ্যাসীয় পদার্থ মানে তাদের মধ্যে দূরত্ব অর্থাৎ কিনা আন্তরাণবিক ফাঁকের মানটা আরেকটু বেড়ে গেল। অণুর গতিবেগ, দেখো অণুগুলো যত ঘন সংবদ্ধভাবে একজনের সঙ্গে আরেকজন লেগে আছে তাদের গতিবেগ তত কম, পরিষ্কার বুঝতে পারছো, কমন সেন্স আমাদের তাই বলে। তাহলে কঠিন অবস্থায় অণুর গতিবেগ সব থেকে কম, তরল অবস্থায় একটু বাড়লো, গ্যাসীয় অবস্থায় দেখো আরেকটু বেড়ে গেছে, সর্বাপেক্ষা বেশি। প্রবাহী ধর্ম, যত অণুগুলোর বেগ কম তত তার প্রবাহী ধর্ম কম, খুব স্বাভাবিক। প্রবাহী মানে কি, জলের মতো বয়ে যাওয়া আর কি, ঠিক আছে। তাহলে প্রবাহী ধর্ম কঠিন পদার্থের নেই, তরল পদার্থের প্রবাহী ধর্ম আছে, গ্যাসীয় পদার্থের প্রবাহী ধর্ম আছে। দেখো তোমরা যদি একটা কমন সেন্স অ্যাপ্লাই করো এই সব কটাই কিন্তু তোমরা নিজেরাই কিন্তু উত্তর দিতে পারবে। বুঝতে পারলে কি বললাম? তাপ প্রয়োগের ফল, তাপ প্রয়োগের ফলে কি হয় বলো? একটি বিশেষ উষ্ণতায় কঠিন পদার্থ তরলে পরিণত হতে পারে, তাপ প্রয়োগের ফলে বিশেষ উষ্ণতায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, আর স্থির চাপে তাপ প্রয়োগ করলে পরে এর আয়তন বেড়ে যায়, অর্থাৎ এটা তো এমনি গ্যাসীয়। এবার গ্যাসের মধ্যে তুমি যদি তাপ দাও তাহলে গ্যাসের অণুগুলো কী হয় বলো? তারা আয়তনে বেড়ে যাবে না? যেমন একটি বেলুনকে ফুলিয়ে তুমি যদি উনুনের সামনে নিয়ে যাও, জ্বলন্ত উনুনের সামনে, তাহলে কী হবে? বেলুনের ভিতরের গ্যাসটা আয়তনে এত বাড়বে যে বেলুনটাকে চাপ দিয়ে ফাটিয়ে দেবে, ঠিক আছে। আন্তরাণবিক আকর্ষণ বল, অর্থাৎ অণুগুলোর একটার সঙ্গে আরেকটার আকর্ষণ বল কঠিনের ক্ষেত্রে খুব বেশি, কারণ এই জন্যই তো অণুগুলো কাছাকাছি আছে। তরলের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। বুঝতে পারলে কি বললাম তাহলে? আর আয়তনের উপর উষ্ণতার প্রভাব, উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি অত্যন্ত কম, কারণ অণুগুলো একটার সঙ্গে আরেকটা খুব ঘন সংবদ্ধভাবে লেগে আছে। উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কঠিনের থেকে বেশি, কারণ এখানে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম, আর উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কারণ আমি তোমাকে বললাম একটি বেলুনকে ফুলিয়ে সেটা যদি তুমি গ্যাসের সামনে নিয়ে যাও বা জ্বলন্ত উনুনের সামনে নিয়ে যাও তাহলে বেলুনটা কিন্তু ফেটে যায়। ঘনত্ব, দেখো কঠিন পদার্থের ঘনত্ব সব থেকে বেশি, কারণ অণুগুলো সব থেকে কাছাকাছি। তরল পদার্থের ঘনত্ব তার থেকে কম, গ্যাসীয় পদার্থের ঘনত্বকে নগণ্য বলা যেতে পারে। আশা করি এই টেবিলের মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটে পদার্থের টোটাল বৈশিষ্ট্য তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ারভাবে আমি তুলে ধরতে পারলাম, যেটা আমরা এই চ্যাপ্টারে মেন আলোচনা করছি। আর দেখো আর একটা আলোচনা করেছিলাম ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, সেটাকে একটু পাশাপাশি রেখে একটু কম্প্যারিজনটা করে নিই। দেখো যে ধর্ম থেকে কোনো পদার্থের শুধু বাহ্যিক অবস্থা বা গুণের পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের ভৌত ধর্ম বলে, আর যে ধর্ম থেকে কোনো পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্য মূল গঠন সম্বন্ধে ধারণা পাওয়া যায় তাকে পদার্থের রাসায়নিক ধর্ম বলা হয়, ঠিক আছে। বাহ্যিক প্রভাবক, কোনো বাহ্যিক প্রভাবকের প্রয়োজন হয় না, ঠিক আছে। আর রাসায়নিক ধর্মের জন্য কিন্তু বাহ্যিক প্রভাবকের উপস্থিতি প্রয়োজন হয়, মানে কি তুমি বিক্রিয়া করাচ্ছ, কোনো শর্ত প্রয়োগ করে বিক্রিয়া করাচ্ছ, তার মানে কি এটাই হচ্ছে বাহ্যিক প্রভাবক। বুঝতে পারলে? আর ভৌত ধর্মের জন্য কি কোনো বাহ্যিক প্রভাবকের দরকার হচ্ছে না, তুমি নর্মাল চোখে দেখে বা ধরো স্পর্শ করে গন্ধ শুকে বিষয়গুলো সম্বন্ধে তুমি ধারণা করতে পারছো। কিন্তু এক্ষেত্রে রাসায়নিক ধর্ম জানার জন্য তোমাকে কিন্তু বিক্রিয়া করাতে হচ্ছে, এবং বিক্রিয়া করাতে গেলে কিন্তু বাহ্যিক কোনো শর্তের উপস্থিতিতে বিক্রিয়াটা করাতে হচ্ছে, ঠিক আছে। আর উদাহরণ দেখা যাক লাস্ট। ভৌত ধর্মের উদাহরণ হলো বর্ণ, গন্ধ, দ্রাব্যতা, স্পর্শ, ঘনত্ব ইত্যাদি। রাসায়নিক ধর্মের উদাহরণ হলো যেটা তোমাদেরকে আগে আমি বললাম, উত্তাপন, অ্যাসিড সংযোগ, দেখো শর্ত, এগুলোই কি হচ্ছে প্রভাবক, জল সংযোগ, অক্সিজেনের সঙ্গে ক্রিয়া ইত্যাদি ইত্যাদি। আশা করি আজকের টোটাল ক্লাসটা, যেটার মাধ্যমে আমি তোমাদের এই একটা বড় চ্যাপ্টার তার মধ্যে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে পুরো টপিকগুলো তোমাদের সামনে ক্লিয়ারলি তুলে ধরতে পারলাম। আশা করি বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারবে। ভালো করে শোনো, শুনে কারোর যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে জানাও, ঠিক আছে? ওকে।